হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, মার্কেট দিনের পর দিন চার্টে আরও একটু দুর্বল হচ্ছে। আমরা চার্টে যাব। নিফটি আজকে 23,588, অর্থাৎ 364 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 50,759, অর্থাৎ 817 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। আজকে ডিআইআই প্রায় 1374 কোটি টাকার বাই করেছে, অন্যদিকে এফআইআই 3,598 কোটি টাকা, প্রায় 3600 কোটি টাকার সেল করেছে। ফ্রেন্ডস, আমরা যদি চার্ট দেখি, তাহলে চার্ট দেখলে যেটা আমরা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে, আমরা মান্থলি চার্টে যাব। মান্থলি চার্টে গেলে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে গত মাসে নিফটি যে লো করেছিল, নিফটি গত মাসে লো করেছিল প্রায় 23,263। ক্লিয়ার? তাহলে নিফটি এখনো কিন্তু সেই লেভেল থেকে, ধরুন আজকের যে লো 23,537, যদি ক্লোজিং হয়েছে ধরুন 587-র কাছাকাছি, তাহলে এখান থেকে আরো প্রায় 300 পয়েন্টের, ধরুন মানে মোরলেস একটা গ্যাপ আছে। এবারে কোশ্চেন হচ্ছে, যেভাবে মার্কেট র্যাপিডলি নিচে চলে এলো, যদিও মাসের যে ক্যান্ডেল, সে কিন্তু গত মাসের ক্যান্ডেলের চেয়ে হাইতে গেছিল। যাই হোক, আমরা এর আগে যে চর্চা করেছিলাম যে মার্কেট কিন্তু এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইন পর্যন্ত কিন্তু আমরা আশা করতে পারি মার্কেট কিন্তু আসলেও আসতে পারে 22,200। এখন যেভাবে অত্যন্ত গতিতে মার্কেট পড়ছে, বা নিউজ ফ্লো প্লাস আদার যেভাবে অ্যাটমসফিয়ার তৈরি করা হচ্ছে, কিছুই বাস্তবে কোনো কিছুই পরিবর্তন নেই, কেবল খবরের জন্য কিন্তু মার্কেট এইভাবে নিচে আসছে। আর সবচেয়ে বড় জিনিস, আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো বাজেট পর্যন্ত নিফটির এই ধরনের ফল আসবে না, বাট আজকে ইউএস মার্কেট, আপনি চিন্তা করুন, ইউএস এর ধরুন ইন্টারেস্ট রেট হাই নিয়ে প্রচন্ড সমস্যা চলছিল, জিডিপি সেরকম ধরুন মোটামুটি ঠিকঠাক চলছে, আর ইনফ্লেশন লজিক্যালি আসছে না, অতএব সেখানে প্রেসার ছিল। তাহলে এই জায়গা থেকে যে ডাউ জোন্স এই অবধি র্যালিটা দিয়েছে, তাহলে এই র্যালির পেছনে তাদের কারণ কি ছিল? তো আজকে বলা হচ্ছে যে অমুকটা হয়নি, তমুকটা হয়নি। এটা তো ভেরি ক্লিয়ার যে মার্কেট উপরে গেছে মানে নিচে আসবে, তুমি তাড়াতাড়ি গেছো অ্যাহেড অফ ফান্ডামেন্টাল, তো তোমাকে আসতে হবে নিচে। সেও আসছে, আমরাও সেই ট্র্যাপে আমরাও নিচে আসছি। সুতরাং এগুলো হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। আমরা আশা করতে পারি নিফটি 22,000, 21,000, এই নয় যে চলে আসবে, আসলেও আসতে পারে। সুতরাং আপনারা মাথায় এই সমস্ত জিনিসকে রেখেই কিন্তু কাজকর্ম করবেন। আর একটা জিনিস হচ্ছে, ওয়ান ডে ক্যান্ডেলে যদি দেখাই, তাহলে আর একটা জিনিস দেখাচ্ছি, যে যেটা ইন জেনারেলি ওয়ান ডে না, উইকলি ক্যান্ডেলেও আমি আপনাদের দেখালে বুঝতে পারবেন যে, ওকে, ক্যান্ডেলটাকে একটু নর্মাল করি। এবারে দেখুন ফ্রেন্ডস, যে লেন্থটা এই হাই থেকে 26,200 পর্যন্ত থেকে, এই যে লেন্থটা 23,300, এই লেন্থটা আবার এইখান থেকে এতটা লেন্থ পর্যন্ত পড়তে পারে। মিনস এটা কত? প্রায় 3,000 পয়েন্টের। সো এই হাই থেকে যদি 3,000 পয়েন্ট পড়ে, 24,000 ধরুন 800 থেকে যদি 3,000 পড়ে, সেটাও প্রায় 21,800-র কাছাকাছি হয়ে যাচ্ছে। সো এগুলো কিন্তু মার্কেটে অত্যন্ত প্রাসঙ্গিক, এবং এগুলো কিন্তু বাস্তবায়িত হয়। সো এই ভেবে কিন্তু আপনি আপনার মার্কেটের ভাবনা চিন্তা করে রাখবেন। কিন্তু আমরা লং টার্ম ইনভেস্টার,
আমাদের এই সমস্ত ছোটখাটো ভোলাটিলিটিতে কেনারই সুযোগ দেখা উচিত। কারণ কি, মার্কেট যত লাল হবে তত কেনার সুযোগ। গতকালও বলেছি আপনাদেরকে যে যারা সদ্য সদ্য মার্কেটে এসছেন তাদের জন্য এই পেনটা একটু ডাইজেস্ট করতে টাইম লাগবে। কিন্তু আজকে 2-3 বছর পরে যখন আবার একটা মার্কেট ফল আসবে, যদি আজ থেকে আপনি ইনভেস্টেড থাকেন, তখন কিন্তু আপনার কাছে এই ফলটা তত বেশি পেনফুল হবে না। এগুলো হচ্ছে মার্কেটের নিয়ম। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, কিছু কিছু জেনুইন প্রবলেম হচ্ছে। ধরুন, প্রত্যেকটা জিনিসের একটা প্রেডিকশন থাকে যে আমার বছরে এত টাকা ধার করতে হতে পারে। যেমন আমাদের যে ট্রেড ডেফিসিট, সেটা আশা করা হয়েছিল 20, বর্তমানে সেটা দাঁড়িয়ে গেছে প্রায় 37-এর কাছাকাছি। এবারে এই 37 মানে কি? ট্রেড ডেফিসিট মানে কি? আমি যা কিনছি, যা বিক্রি করছি, তার ডিফারেন্স। আমাদের কিন্তু বেশি কিনতে হচ্ছে, আর আমরা যখন কিনি সেটা ডলারে পেমেন্ট করতে হচ্ছে। তাহলে তার মানে কি হচ্ছে? আমাদেরকে ডলার কিনতে হচ্ছে, আমাদের ট্রেডারদেরকে ডলার কিনতে হচ্ছে। যার জন্য কি হচ্ছে, ডলার যেহেতু কিনতে হচ্ছে, রুপি উইক হচ্ছে, কারেন্সি উইক হচ্ছে। সো এটা একটা বড় চিন্তার কারণ। আর মার্কেট কিন্তু, ভাববেন না খুব ভালো খবর এলে মার্কেট উপরে উঠবে। এই খারাপ খবরেই কিন্তু মার্কেট একদিন শুট করতে শুরু করে দেবে, হয়তো আজকে না হলেও 1-1.5 মাস পরে। ফ্রেন্ড দেখুন, Q2-তে রেজাল্ট খারাপ ছিল, মিনস আমাদের কোনো ইপিএস এর চেঞ্জ হয়নি। তাই ইপিএস মানে আর্নিং অফ দ্য নিফটি 50 কোম্পানি। যাই হোক, Q2-তে রেজাল্ট খারাপ ছিল, কিন্তু Q3-তে রেজাল্ট Q2-র মতো অত খারাপ হবে না। ইট উইল বি স্লাইটলি বেটার, বাট Q4 মিনস যার রেজাল্ট আসবে এপ্রিলে, সেটা কিন্তু অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং মার্কেট কিন্তু ভালো জিনিসকে 3 মাস আগেই কিন্তু ডিসকাউন্ট করে রাখার চেষ্টা করে। ঠিক আছে? তো মার্কেটে নার্ভাস না হয়ে যেভাবে আপনারা অল্প অল্প করে কিনছেন, সেইভাবে ছোট ছোট কোয়ান্টিটিতে আপনারা কিন্তু ইনভেস্ট করে রাখবেন। আচ্ছা, কিছু ছোটখাটো নিউজ, যেমন ধরুন এশিয়ান পেন্টের নাকি টপ ম্যানেজমেন্ট রিজাইন করেছে, কিছু সিনিয়র ম্যানেজমেন্ট। এগুলো কেন করা হয়? ফ্রেন্ডস দেখুন, কিছু কিছু সিনিয়র ম্যানেজমেন্টের যে কস্ট অত্যন্ত হাই হয়, তাদেরকে অত্যন্ত বেশি স্যালারি দিতে হয়। এবারে কখনো কখনো বিভিন্ন বাহানাতে বা বিভিন্ন ইস্যুতে কিছু ম্যানেজমেন্টকে মানে ফায়ার করা হয়, তাদেরকে রিজাইন করতে বাধ্য করা হয়, যাতে করে সেই জায়গাতে অনেক কম কস্টের লোককে এনে বেশ কিছুটা কস্ট কাটিং করা যেতে পারে। সো দিজ অল আর মানে ফর্মাল নিউজ। আচ্ছা, ব্যাংক অফ জাপানের যেটা আমরা আশা করেছিলাম, যে ব্যাংক অফ জাপান আগে তো নেগেটিভ ইন্টারেস্ট রেট ছিল, মানে টাকা আপনি ব্যাংকে রাখলে আপনাকেই টাকা দিতে হতো, সেটা চেঞ্জ হয়েছিল পজিটিভ 0.25%। এবারে যেটা আশা করা হয়েছিল আরো হয়তো বাড়বে, কিন্তু গতকালের মিটিং এ সেই যে রেট, সেটা কিন্তু ঠিক রাখা হয়েছে, মানে একই রাখা হয়েছে। অর্থাৎ কোনো চেঞ্জ হয়নি। একমাত্র ওদের যে মনিটারি কমিটি, তার মধ্যে একমাত্র একজন, টমুরা নাওকি, the only board member to express dissent with today's decision, voted for 25 basis point hike। কিন্তু একা বললে তো হবে না, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে না, যা আছে তাই থাকবে। নিউজিল্যান্ডের ইকোনমি কিন্তু পরপর 2টো কোয়ার্টারের পরে এবারে কিন্তু রিসেশনে চলে গেছে। ঠিক আছে? সো নিউজিল্যান্ডকে এখন অত্যন্ত অ্যাগ্রেসিভ রেট কাট করতে হবে। ফ্রেন্ডস, অ্যাক্সেঞ্চার হচ্ছে মানে সবচেয়ে বড় সফটওয়্যার সার্ভিস প্রোভাইডার সারা বিশ্বে। তারপরে টিসিএস, ইনফোসিস এরা আসছে। তাহলে এই অ্যাসেঞ্চার কালকে দেখুন, গত কোয়ার্টারে যে তারা আউটলুক দিয়েছিল, এবারে যখন রেজাল্ট এসছে, রেজাল্ট দেখা গেছে তার যে রেভিনিউ গ্রোথ 9%, আনএক্সপেক্টেড। এই যে মানে এর আগের কোয়ার্টারকে সে বিট করেছে, এবং স্ট্রিট এস্টিমেট যা করেছিল তাকেও বিট করেছে। নট অনলি দ্যাট, এরা গাইডেন্স দেয়, রেভিনিউ গ্রোথ গাইডেন্স, যেটা ছিল আগে, যে গাইডেন্সটা দিয়েছিল সেটা অত্যন্ত খারাপ গাইডেন্স ছিল, 3 থেকে 6%। এবারে যেটা সেটা বাড়িয়ে দিয়েছে
4 থেকে 7%, অর্থাৎ টোটাল যে গড় যে গাইডেন্স সেটা প্রায় 50% বাড়িয়ে দিয়েছে। সো অ্যাজ এ রেজাল্ট কি হতে পারে? অ্যাজ এ রেজাল্ট আমাদের যত সমস্ত সফটওয়্যার কোম্পানি যদিও আজকে পড়েছে, বাট ওয়েট অ্যান্ড ওয়াচ, মার্কেট মানে যে কোনো মুহূর্তে এই সফটওয়্যার কোম্পানির মধ্যে কিন্তু আবার একটা জীবন ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আজকে দেখবেন এই পড়ন্ত মার্কেটে অনেক শেয়ার উপরে গেছে, যেমন ধরুন এমটার টেকনোলজি, ঠিক আছে, প্রায় 10%-এর কাছাকাছি একটা টাইমে উপরে চলে গেছিল। এরা একটা নতুন টাইপের বিজনেসের মধ্যে আছে, আপ টু ডেট বিজনেস, প্রায় 226 কোটি টাকার অর্ডার পেয়েছে, ঠিক আছে। এই অর্ডার পেয়ে ক্লিন এনার্জি অ্যান্ড এরোস্পেস সেগমেন্ট এর এই অর্ডারটা পাওয়ার পরে কোম্পানি শেয়ার আজকে একটা টাইমে কিন্তু প্রায় 10% মতো উপরে চলে গেছিল। এবং আপনি যদি দেখেন যে এমটার টেকনোলজি অনেক নিচে আছে, অনেক নিচে, তার যে রিসেন্ট হাই থেকে অনেক নিচে আছে। কিন্তু যারা হাই রিস্ক ট্রেডার, হাই রিস্ক ইনভেস্টার, যারা ধরুন 3-4 বছর কিনে ফেলে রাখতে পারবেন, তাদের জন্য কিন্তু এই সমস্ত শেয়ারে অ্যাটলিস্ট কিছু না হলেও প্রতি মাসে মাসে একটা একটা করে শেয়ার কিনে রাখা উচিত। কারণ কখন যে এরা আপনাকে একটা বড় টাইপের এটা একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করার চেষ্টা হচ্ছে। মান্থলি ক্যান্ডেলে যদি দেখা যায় যে এই যেরকম ভাবে ডব্লিউ একটা তৈরি হচ্ছে, এই ডব্লিউ প্যাটার্ন তৈরি করে কিন্তু আপনাকে আরামসে আগামী দিনে, এবারে তারপরে যদি তার কোয়ার্টারলি মানে কি বলে অর্ডার সাপ্লাই যদি আরো বাড়তে থাকে, আরো আপনাকে ভালো দিতে পারে, অর্থাৎ বেটার দিতে পারবে। এগুলোই হচ্ছে নিউ বিজনেসের শেয়ার। এবং এর যদি মার্কেট ক্যাপ দেখেন, এমটার টেকনোলজির মার্কেট ক্যাপ বর্তমানে মাত্র 5,000 কোটি টাকার কোম্পানি, ঠিক আছে। এই সমস্ত কোম্পানি আস্তে আস্তে করে 25-30 হাজার কোটি টাকার কোম্পানি যে কোনো মুহূর্তে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ফ্রেন্ডস, সেটাকে লক্ষ্য রাখুন, কখন আপনাদেরকে অত্যন্ত ভালো দিতে পারে, মানে ভালো পারফরমেন্স করতে পারে। তা অতএব একটা একটা করে এই খারাপ মার্কেটে কিনে রাখার চেষ্টা করুন। ফ্রেন্ডস, সারা মার্কেট সস্তা, অতএব এই মার্কেটে আর আলাদা করে কোনো শেয়ার বলছি না। কারণ কি, চেষ্টা করুন নিউ ইকোনমি শেয়ার, যেমন ধরুন আমি যেটা বলেছিলাম টিন্না রাবার, কি ধরুন কি বলে আইডিয়া ফোর্জ, এই ধরুন এমটারটেক, এরা কিন্তু দেখুন পড়লেও এদের যে ট্রেডিং ভলিউম 8-10 হাজার শেয়ারে কেনা বেচা হয়, যে কোনো মুহূর্তে এদের শেয়ার কিন্তু 4-5%, 6%, 10% পর্যন্ত উপরে চলে যেতে পারে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন। কথা হবে পরের এপিসোডে।